আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভালো চরিত্রের মেয়ে এতগুলো ছেলের মধ্যে কি করে? রাহা চমকে উঠল এতদিন পরে এই কণ্ঠ শুনে। তারপর তার হাত ধরেছে কতদিন পরে। সে তো একদিন অবিশ্বাস করেছিল অভিকে, তাই সে আজ এত দূরে। তার তো মন কাঁদে কিন্তু অভির জন্য, কিন্তু অভি তাকে ক্ষমা করে না। অভি তার হাত ধরে গাড়িতে এনে বসিয়ে দিল। রাহা অবাক, এমন করার কারণ কি? অভি রাহাকে বসিয়ে নিজেও বসে পড়ল। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। রাহা তো আগেই জমে গেছে এতদিন পরে অভিকে কাছ থেকে দেখে। অভি তাকিয়ে দেখলো রাহা অনেকটাই ভিজে গেছে। সে বলল, ওড়না দিয়ে গা মুছে ফেলো, ঠান্ডা লেগে যাবে। রাহা শুনল কিন্তু প্রতিক্রিয়া করল না। অভি আবারও বলল, গা মুছো, না হলে শরীর খারাপ হবে। রাহা ওড়না দিয়ে হালকা হাত মাথা মুছল। অভি দেখলো সে অনেকটাই ভেজা, এভাবে মুছলে হবে না, তাকে চেঞ্জ করতে হবে। সে কথা না বাড়িয়ে গাড়ি চালানো তো মন দিল। 20 মিনিটের ভেতরেই তার ফ্ল্যাটের সামনে গাড়ি থামলো। রাহা তাকালো আশেপাশে, সবটাই অচেনা। সে অভির মুখের দিকে তাকালো। অভি বলল, আমার ফ্ল্যাট এখানে, তোদের বাসা অনেক দূরে, এত বৃষ্টিতে যাওয়া যাবে না। বৃষ্টি শেষ হলে দিয়ে আসবো। তারপর গাড়ির লক খুলে বাইরে বেরিয়ে এসে রাহার দরজা খুলে দিল। রাহাও নেমে আসলো। একটা ছাতাতে তারা দুজন হাঁটছে, দুজনেই ভিজে যাচ্ছে। বিল্ডিংয়ে ঢুকে গেল দুজন। অভি চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকলো। রাহাও তার পেছনে ঢুকলো। কেমন যেন গা ছমছমে লাগছে। একা একটা ছেলের সাথে এক বাসায় ভাবতেই ভয় লাগছে। অভি গিয়ে একটা টাওয়ালে দিল রাহাকে, তারপর বলল, গোসল করবি? রাহা বলল, আমার তো ড্রেস নাই। আমার ট্রাউজার টি শার্ট পরতে পারিস। আমি তো এই সবই তো পরতে হবে। আমার তো বউ নাই যে বউয়ের শাড়ি থ্রি পিস তোকে পরতে দেবো। অভি যে তাকে খোঁচা মারলো সেটা রাহা বুঝতে পারল, তবুও কিছু বলল না। কারণ দোষটা তার। একটা ভুল বোঝাবুঝির জন্য একটা সম্পর্ক নষ্ট হলো। তার ভাবার মাঝে অভ্র একটা টি শার্ট আর ট্রাউজার দিয়ে গেল। রাহা কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে বাথরুমে চলে গেল। 20 মিনিট সময় নিয়ে ভালোভাবে গোসল করে বের হলো। অভির টি শার্ট একদম ঢিলা, ট্রাউজার তো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অভির দেখে হাসি আসতে চাইল, কিন্তু দাঁত কামড়ে হাসি আটকালো। রাহাকে খুব মোহনীয় লাগছে সদ্য গোসল করার কারণে। সাদা টি শার্ট অর্ধেক ভিজে গেছে। অভির চোখ বারবার সেদিকে যাচ্ছে। রাহা আসতে সে একটা কফির মগ তার দিকে এগিয়ে দিল। রাহা সেটা হাতে নিয়ে সোফার উপর বসলো। তার কেমন যেন আনইজি লাগছে। একটা ছেলের সামনে এভাবে বসে থাকা ব্যাপারটা লজ্জাজনক। রাহার অস্বস্তি বুঝতে পারে অভি। প্রশ্ন করে, অস্বস্তি হচ্ছে? একটু। কেন? এই কথার কি উত্তর দিবে রাহা জানে না। অস্বস্তি আবার কেন হয়? একটা ছেলে একটা মেয়ে এক রুমে আছে, এটাই তো সবচেয়ে বড় অস্বস্তির কারণ। রাহা কিছু না বলে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রাখলো। অভি তাকিয়ে আছে তার দিকে। সুন্দর লাগছে রাহাকে। অনেক দিন পরে এভাবে দেখছে তাকে। অনেক দিন হয়ে গেছে তো তারা চোখে চোখ রেখে এ পর্যন্ত মেলায় না। আজ এই রূপে দেখে অভি মনের নানান ইচ্ছেটা এসে বাসা বেঁধেছে। অভি চাচ্ছে এসব জিনিস যেন তার মাথায় না আসে, কিন্তু ভালোবাসার মানুষকে এতদিন পরে এত কাছে পেয়ে কোনো বীর পুরুষ নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। অভিও পারছে না। রাহা অভির চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। এই চোখ যেন কিছু বলছে, রাহা বুঝতে পারছে। তার শরীর কেঁপে উঠল। সে সোফা থেকে উঠে জানালার পাশে চলে গেল। বৃষ্টি যতক্ষণ আছে তাকে একটু দূরেই থাকতে হবে। অভি তাকালো সেদিকে। চুলের পানি দিয়ে টি শার্ট ভিজে গেছে, শরীরের অনেকটাই দৃশ্যমান। অভি চোখ বন্ধ করলো, তারপর উঠে গিয়ে রাহার পেছনে দাঁড়ালো। পিছনে কারোর অস্তিত্ব টের পেতেই রাহা পেছনে ঘুরে তাকালো। সাথে সাথে কারোর প্রশস্ত বুকে ধাক্কা লাগালো। সে তাড়াতাড়ি একটু পেছনে গিয়ে বলল,
সরি, আমি খেয়াল করি নাই। অভি তাকিয়ে আছে রাহার মুখের দিকে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সে দুই হাত দিয়ে রাহার মুখটা ধরলো। সাথে সাথে রাহা চমকে বলল। অভি, কি করছিস? হেই, কোনো কথা বলবি না। রাহা ভয় পেল গভীর কণ্ঠে। কেমন যেন নেশাক্ত লাগছে, চোখে কেমন ঘোর। রাহাত বারবার ঢোক গিলছে। তার মোটেও উচিত হয়নি অভির সাথে এভাবে আসা। তার গলা শুকিয়ে যাচ্ছে। অভি তাকিয়ে তার দিকে সবটাই পরখ করছে। রাহার ভয় তার চোখে মুখে স্পষ্ট। সে মুখটা রাহার মুখের কাছে নিয়ে এসে বলল। ভয় লাগছে? না 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 তো। তাহলে কাঁপছিলি কেন? ওই একটু বৃষ্টিতে ভিজেছি, তাই ঠান্ডা লেগেছে। তাই এতটা ঠান্ডা লাগছে যে কাঁপতে হচ্ছে? রাহা সবার জন্য হাত বাড়ালো, কিন্তু অভি ছাড়ল না। আরও একটু কাছে তার মুখটা নিয়ে এলো। দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। রাহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে অভিকে বলল। সরি অভি, কেন? আমার অস্বস্তি হচ্ছে। অভি রাহার কাপা ঠোঁটের দিকে তাকিয়ে বলল। খুব ঠান্ডা লাগছে? হুম অভি দুষ্টু হেসে বলল। গরম করে দেব? হুম। কথাটা বলার সাথে সাথে রাহা অভির দিকে তাকালো। কি বলে ফেলেছে সে? ছি ছি, অভি যে অন্য ইঙ্গিত দিয়ে বলেছে সে রাহা বুঝতে পেরেছে। সে তাড়াতাড়ি অভিকে ছাড়াতে ছাড়াতে বলল। ছাড় অভি, বাড়ি যেতে হবে। যদি যেতে না দেই? মানে? যদি আমার কাছে রেখে দেই আজ, তাহলে? অভি, এসব ফালতু মজা করবি না, সর। আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তোর এখানে আসার আগে একবার মনে হয়নি আজ তুই ফিরতে পারবি না? কি যা তা বলছিস? ছাড়, আমি এখনই চলে যাব। এভাবে যাবি? ট্রাউজার টি শার্ট, তার উপর অর্ধেক ভেজা, শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। এভাবে যেতে পারবি? রাহা এবার নিজের দিকে তাকালো। সাথে সাথে লজ্জায় কুকিয়ে উঠল। ও তাড়াতাড়ি পেছনে ঘুরতে চাইলো। অভি হতে দিল না, বলল। এতক্ষণ তো এভাবে দেখলাম, এখন আবার কি হলো? রাহা চোখ গরম করে তাকালো। অভি হেসে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। অনেকটাই হট লাগছে তোকে। রাহার কান গরম হয়ে গেল। ছি ছি, অভি এসব কথা বলে কবে থেকে? আগে তো কখনো এভাবে কথা বলেনি ওর সাথে। তাহলে আজ কেন? রাহা বলল। তুই ঘরে আছিস অভি। ওহ, ঘরে এতদিন ছিলাম, আজ ঘর থেকে বেরিয়ে আসলাম। কি যা তা বলছিস? ঠিকই বলছি। ঘরে না থাকলে এত সুন্দর হট বউ রেখে দূরে থাকি এতদিন। অভি, বেশি করছিস কিন্তু। তাই বউ না বলছিস? বিয়ে করেছিস কবে? আজ পর্যন্ত বাসর করতে পারলাম না, কি লজ্জার কথা। রাহা দুম করে কিল বসিয়ে দিল অভির বুকে। অভি বুকে হাত দিয়ে বলল। আজ মনে হয় বাসর করতেই হবে, না হলে অ্যাটাক হয়ে যাবে। রাহা কিছু বলার জন্য মুখ খুলতেই অভি তার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। রাহা হতভম্ব হয়ে গেল। অভি যে সত্যি এমন করবে সে ভাবেনি। সে ভেবেছিল অভি মজা করছে তার সাথে, কিন্তু না, অভি যে সিরিয়াস সেটা তার আচরণে বোঝা যাচ্ছে। অভি রাহাকে আর একটু কাছে টেনে নিল। রাহা কাঁপছে। এই প্রথম তার এতটা কাছে অভি। তারা অনেক বছর প্রেম করলেও কখনো ঠোঁটে ঠোঁট রাখা হয়নি। রাহা একটু লাজুক প্রকৃতির, তাই অভিও জোর করেনি। অভির হাত রাহার শরীরে বিচরণ করছে। রাহা অভিকে ঠেলতে চাইলো, কিন্তু পারল না। অভির হাত তার গেঞ্জির ভেতরে। রাহার শরীর অবশ হয়ে আসছে। অভি এই অবস্থাতেই রাহাকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার উপর শুয়ে পড়ল। রাহা কি করবে বুঝতে পারছে না। সে কি অভির সাথে সায় দিবে? কিন্তু তার ভয় করছে। তাই অভিকে থামাতে বলল। প্লিজ অভি থাম, আমার ভয় করছে। অভি বলল। ঠিক সময় বাসর করলে 2-4টার বাচ্চা হয়ে যেত। রাহার লজ্জায় কান গরম হয়ে গেল। অভি থামলো না। সে তার কাজ চালিয়ে যেতে লাগলো। ভালোবাসতে লাগলো মন ভরে। রাহা প্রথমে ভয় পেলেও পরে অভিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। শরীরের ব্যথা চোখ বন্ধ করে হজম করে নিল। লাগাতার কলিং বেল বাজার কারণে ঘুম ভেঙে গেল অভির। পাশে হাত দিয়ে রাহাকে না পেয়ে লাফ দিয়ে উঠে বসলো।
মনে পড়ে গেল বিকেলের কথা। মাথা ঝিমঝিম করছে। রাহা কি তাকে ভুল বুঝলো? এদিক সেদিক তাকিয়ে রাহাকে কোথাও দেখতে পেল না অভি। এদিকে কলিং বেল বেজেই চলেছে। এই অসময়ে আবার কে এলো? মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই আরজানকে দেখে থতমত খেয়ে গেল। এই অসময়ে আরজান হতে পারে সে ভাবতেই পারেনি। অভি কয়েকটা ঢোক গিলল। রাহাকে এখানে দেখলে অভি কি রিয়াক্ট করবে সে ভাবছে। আরজান অভির দিকে তাকিয়ে বলল, কি রে, চোরের মতো এদিক সেদিক তাকিয়ে কি করছিস? অভি আমতা আমতা করে বলল, কই কিছু না তো। তাহলে এমন করছিস কেন? মনে হচ্ছে কিছু লুকানোর চেষ্টা করছিস। আরে কিছু না, তোর কাছে কি লুকাবো বল। আমিও সেটাই ভাবছি, কি এমন জিনিস আছে যেটা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস? এই বলে আরজান রুমে ঢুকতে নিল। অভি তাকে বাধা দিয়ে বলল, আরে তোর না কত কাজ, এখন বাসায় আসছিস কেন? পরে আসছিস, এখন কাজ কর। আরজান ব্রুকুসকে তাকালো। অভি এমন করছে কেন? তার মানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। সে অভিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। অভি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলো। রাহাকে দেখলে তার পিঠে আজ লাঠি ভাঙবে। আরজান ঘরের চারপাশে চোখ বুলালো। এর মাঝে তার ফোনে একটা কল এলো। সে তাকিয়ে দেখলো রাহার মা কল দিচ্ছে। এতদিন পরে আন্টি কেন কল দিল বুঝতে পারছে না আরজান। সে আর কিছু না ভেবে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আন্টি। হঠাৎ এতদিন পর মনে পড়লো আমার কথা? কি যে বলো বাবা, তোমাদের সবার কথাই মনে পড়ে। তোমরা ব্যস্ত মানুষ, তাই ফোন দেই না। কি বলেন আন্টি, আপনার জন্য সব সময় ফ্রি আছে। ভদ্রমহিলা হাসলেন। সে জানে রাহার বন্ধু বান্ধবীরা অনেক ভালো। তারা গরিব জেনেও কখনো খারাপ ব্যবহার করেনি। নিজের আপন জনের মতোই মিশেছে। তিনি জিজ্ঞেস করলো, আসলে বাবা, রাহা তো এখনো বাড়ি ফিরেনি। রাত 8টা বেজে গেল। ওকে তোমাদের সাথে। আরজান মাত্রই না বলতে যাচ্ছিল সেই সময় খট করে বাথরুমের দরজা খুলে গেল। আরজান তাকিয়ে হা হয়ে গেল। রাহা গোসল করে বের হয়েছে। আরজান তাকালো অভির দিকে। অভি অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। আরজানের আর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। সে অভির দিকে রাগী চোখে তাকিয়ে আন্টিকে শান্ত কণ্ঠে বলল, আসলে আন্টি, আজ আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। অনেকদিন বন্ধু বান্ধব একসাথে সময় কাটাই না। আপনি চিন্তা করবেন না আন্টি, সিয়াও আছে এখানে। রাতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। রাহা সকালে চলে যাবে। ও হয়তো বলতে ভুলে গেছে। ও তোমাদের সাথে আছে, তাহলে আর চিন্তা নেই বাবা। আমি জানি তোমরা সবাই অনেক ভালো। এবার নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা বাবা, ভালো থেকো তাহলে। জি আন্টি, আপনিও ভালো থাকবেন। আর মন চাইলে ফোন দিবেন। আমি কখনো বিরক্ত হব না, বরং আমার ভালো লাগবে। আচ্ছা বাবা, দোয়া করি সুখী হও। কথা শেষ করে আরজান অভির দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। তারপর এলো পাথারি মারতে শুরু করলো। হঠাৎ আক্রমণে অভি তাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। রাহা চমকে উঠল। আরজান যে এমন রিয়্যাক্ট করবে রাহা ভাবেনি। আরজান অভিকে মারতে মারতে বলল, শালা দুশ্চরিত্র লম্পট। আন্টি আমাদের এত বিশ্বাস করে, আর তুই তোর বিশ্বাসের সুযোগ নিলে। আরজান মারতেছে তো মারতেছেই। অভি চেষ্টা করে তাকে থামাতে পারল না। রাহা দৌড়ে এসে অভিকে আটকানোর চেষ্টা করলো। আরজান তাও থামছে না। রাহা কাঁদতে কাঁদতে বলল, ছাড় আরজান, ওর কোনো দোষ নাই, ছাড় ওকে। আরজান রাহাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোর সাথে এত বড় কাণ্ড ঘটালো, তারপরেও বলছিস ওর দোষ নেই? নাই বলছি তো, ছাড় ওকে। আরজান রক্ত চক্ষু নিয়ে তাকালো রাহার দিকে। তারপর ক্ষিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি তোদের দুজনেরই দোষ? তোর ইচ্ছেতে এসব হয়েছে, অভিযোগ করেনি তোকে। রাহা মাথা নাড়িয়ে বলল, ওর দোষ নেই, আমার সম্মতেই সব হয়েছে। আরজান উঠে ঠাস করে রাহার গালে থাপ্পড় মেরে দিল। রাহা অভি দুজনেই হতভম্ব হয়ে গেল। আরজান এমনটা করবে ভাবেনি তারা। আরজান ক্ষিপ্ত হয়ে বলল, বাবা, খুব ভালো। একজনের মা বাড়িতে বসে চিন্তা করছে তার মেয়ে এখন বাড়ি কেন ফেরেনি, কিন্তু তার মেয়ে তাদের এক্স বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করতে আসছে। ব্যাপারটা সুন্দর না? রাহা লজ্জায় মাথা নিচু করে নিল। অভি বলল, তুই সব না জেনে এসব বলছিস আরজান? কি জানি না, বল। চোখের সামনে সবটা পরিষ্কার, তারপরেও কি কিছু জানার বাকি আছে?
হ্যাঁ আছে। এটা যেটা জানলে হয়তো তুই এত রিয়াক্ট করতি না। তো বল, আমিও শুনি কি কথা আছে তোর। আমি আর রিহা বিয়ে করেছি। আরজান এবার সত্যি মারাত্মকভাবে চমকে উঠল। সে কি ভুল শুনলো? হয়তো তাই হবে। অভি আবার কবে বিয়ে করলো? আরজানের ধারণা ভুল প্রমাণ করে অভি বলল, তুই ঠিকই শুনেছিস আরজান, আমরা বিয়ে করেছি। তাও সেটা আজকাল নয়, 2 বছর আগে। তখন তুই বাইরে ছিলি। এটা অবশ্যই কেউ জানে না। তার কিছুদিনের মধ্যে আমাদের ঝামেলা হয়, তাই আমরা যোগাযোগ বন্ধ করে দেই। আরজান শুনলো, তারপর হাহা করে হেসে উঠল। অভি অবাক হলো, এমন সিচুয়েশনে তো আরজানের হাসার কথা না। তাহলে অভি কিছু বলতে নিলে আরজান তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, বাহ বাহ, খুব ভালো খবর। আমার বন্ধু বিয়ে করছে, সেই খবর পেতে আমার 2 বছর সময় লেগে গেল। অসাধারণ ব্যাপার। তাও যদি আর সামনে না পড়তো, তাহলে হয়তো আরো 2 বছর পরে জানতাম। আরজানের কণ্ঠটা কেমন শান্ত শোনালো। আরজান কি কষ্ট পেল? হয়তো পেল, কিন্তু একটু না, বরং একটু বেশি কষ্ট পেল। যার পেটের একটা কথা অভিকে না বললে তার ভালো লাগে না, যার মন খারাপ আনন্দ সব অভির সাথে ভাগ করে নেয়, সেই বন্ধু বিয়ে করছে 2 বছর আগে, সেটা সে আজ জানলো। কষ্ট হবারই কথা। আরজান তাকালো রাহার দিকে। সে মাথা নিচু করে আছে, মুখে 5 আঙ্গুলের ছাপ বসেই আছে। আরজান রাহার কাছে গিয়ে বলল, আমি সরি রাহা, আমি জানতাম না যে তোরা বিবাহিত। আসলে আমার মাথা দিয়ে আসেনি এমনটা হতে পারে। পারলে ক্ষমা করে দিস আমাকে। রাহা তাড়াতাড়ি মাথা তুলে বলল, ক্ষমা কেন চাচ্ছিস আরজান? তুই তো একদম ঠিক কাজ করেছিস। তোর বান্ধবী বা বোন এমন কাজ করবে, তুই সেটা চেয়ে চেয়ে দেখবি, এমনটা তো হতে পারে না, তাই নাই? আমি কিছু মনে করিনি। তোর যদি মনে হয়, তুই আরও কয়েকটা থাপ্পড় মার আমাকে। আরজান হাসলো। অভিও মাথা নিচু করে বসে আছে। আরজান অভির দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভাবতেই পারিনি আমার জানার বাইরে এত কিছু থাকতে পারে। আমি সত্যিই দুঃখিত। আমার উচিত হয়নি অন্যের ব্যাপারে নাক করানো। তোরা দুজনে আমাকে ক্ষমা করে দিস। আরজান আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার ভেতরে প্রচণ্ড অভিমান কাজ করলো। রাহা অভির কাছে গিয়ে বলল, আরজান, খুব রাগ হচ্ছে অভি, খুব কষ্ট পাচ্ছে। আমাদের উচিত ছিল আগেই ওকে জানানো। রাগ করিনি রাহা, অভিমান করেছে। রাগের থেকে অভিমান আরও বেশি ভয়ঙ্কর। যার প্রতিটা পদক্ষেপ আমার জানা। আমার জীবনের এত বড় সিদ্ধান্ত তার জানার বাইরে, এটাই তার অভিমান। ও কি কখনো আমার আহারের মতো আমার সাথে মিশবে রাহা? কেন মিশবে না? অবশ্যই মিশবে। আমরা সবাই জানি আমাদের বন্ধুত্বের সবার মধ্যে আরজান তোকে বেশি ভালোবাসে। তোর উপর অভিমান করে বেশি দিন থাকতেই পারবে না। অভি দীর্ঘ শ্বাস ফেলল। সে জানে আরজান তাকে সহজে মাফ করবে না। আরজান খুব রেগে গাড়ি চালাচ্ছে। বাড়িতে সবাই বিশ্বাসঘাতক, কাউকে বিশ্বাস করা যায় না। যাকে তুমি বিশ্বাস করে আপন মনে করবে, সেই তোমাকে জীবনে সবচেয়ে বেশি ঠকাবে। তাহলে না হলে অভি যাকে আরজান নিজের ভাইয়ের মতো ভালোবাসে, সেও তাকে ঠকালো। হয়তো এটাই জীবন, নিজের স্বার্থের জন্য সব করা যায়। আরজান গাড়ি পার্ক করে ভিতরে চলে এলো। সে ডাইনিং রুমে আসতেই দেখলো আহিয়া সোফায় বসে টিভি দেখছে। সে আহিয়াকে বলল, আহি, রুমে এসো। আহিয়া শুনলো, কিন্তু পাত্তা দিল না। আরজানের এমনিতেই মেজাজ বিগড়ে আছে, তার উপর আহিয়ার ইগনোর তার মেজাজ আরও গরম করে দিল। সে রাগে গর্জে উঠে বলল, কানে কথা যায় না? জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ঘরে দেখতে চাই। এই বলে গটগট করে উপরে চলে গেল। আহিয়া ধমক খেয়ে চুপ করে বসে আছে। শায়লা বেগম তার কাছে এসে বলল, জামা, মনে হচ্ছে খুব রেগে আছে। এখন না গেলে রাগারাগি করবে। আহিয়া ঠোঁট উল্টে উঠে দাঁড়ালো। আরজান রুমে গিয়ে গায়ের শার্ট টেনে খুলে ছুঁড়ে মারল। শার্ট গিয়ে পড়লো আহিয়ার মুখে। আহিয়া মুখ কুচকে মনে মনে বলল, এর আবার কি হলো? এত রেগে আছে কেন? আরজান জুতা মোজা সব খুলে ছুটছে। 1 মিনিটের মধ্যে রুমের অবস্থা বেহাল। আহিয়ার রাগ লাগলো। সে একটু আগে রুম পরিষ্কার করেছে, এখন এইভাবে নষ্ট করার মানে কি? সে রেগে বলল, এরকম ছোড়াছুড়ি কেন করছেন? ভালোভাবে রাখা যায় না? আরজান আহিয়ার দিকে তাকিয়ে বাথরুমে চলে গেল। যাবার আগে বলে গেল, এসে যেন রুমেই পাই, নাহলে খবর আছে।
আহিয়া ঠোঁট উল্টালো। কি বলে এই লোক? সে শুধু শুধু ঘরে বসে কি করবে আজব? এখন তো ডিনারের সময়, তার ক্ষুধা লাগছে, সে খাবে। এখানে বসে সে সময় নষ্ট করতে পারবে না। আরজান বাথরুমে ঢুকতেই সে নিচে চলে গেল। আরজান অনেক সময় ধরে গোসল করে নিজেকে শান্ত করলো। এখন একটু ভালো লাগছে। রুমে আসতেই সে আবার অশান্ত হয়ে গেল। এই মেয়েকে বলছে এখানে থাকতে, আর এই মেয়ে ফুরুত। আরজানের মেজাজ আরও গরম হয়ে গেল। সে ড্রেস চেঞ্জ করে নিচে নেমে এলো। সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, টুকটাক কথা বলছে। আহিয়াও খাচ্ছে। আরজান এসে একটা চেয়ারে বসে পড়ল আহিয়ার পাশে। আহিয়া একটু চেপে বসলো। সবাই খাচ্ছে নিজেদের মতো। টেবিলে দুই একটা কথাবার্তা চলছে। আহিয়া আর চোখে আরজানের দিকে তাকাচ্ছে, কিন্তু আরজান মন দিয়ে খাচ্ছে, যেন আশেপাশে আর কিছুই নাই। আহিয়া ভাবছে এই লোক আবার রাগ করলো নাকি? করতেই পারে, তার কথা না শুনেই চলে আসছে। এদিকে অভ্র অনু খাচ্ছে। টেবিলের নিচ দিয়ে অভ্র অনুর হাত চেপে ধরে রাখছে। এত মানুষের মধ্যে অনু কিছু বলতেও পারছে না, আবার হাত ছড়াতেও পারছে না। পা দিয়ে একটা লাথি মারলো অনু। অভ্র গরম চোখে তাকালো অনুর দিকে। অনু সেদিকে পাত্তা না দিয়ে খেতে থাকলো। রাত 12টা। আহিয়া এখনো ঘরে ফেরেনি। মেজাজ তুঙ্গে উঠে গেল আরজানের। এই মেয়ে আজ সহ্যের সব সীমা অতিক্রম করে ফেলেছে। আজ একটা শিক্ষা না দিলেই নয়। আরজান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আরও মিনিট 10 পরে আহিয়া রুমে আসলো। আরজানের কোনো প্রতিক্রিয়া নেই। সে এক মনে সিগারেট খাচ্ছে। তার মন খুব অশান্ত। আহিয়াকে পাশে চাইছিল একটু শান্ত হতে। এই মেয়ে শান্তর বদলে আরও বেশি অশান্ত করে দিছে। আহিয়া ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আরজান সবটাই দেখলো আর চোখে। নিজেকে সংযত করে রুম থেকে বেরিয়ে গেল। আরজান বেরিয়ে যেতেই আহিয়া উঠে বসলো। এত রাতে কই যায়? তার সব ঘুম পালিয়ে গেল এক মুহূর্তে। তার মন ছটফট করতে লাগলো। আরজান কি খুব রাগ করেছে? করছেই তো। সে তো কয়েকদিন ধরে আরজানের কোনো কথাই শোনে না। যা বলে তার উল্টোটা করে সব সময়। রাগ করে যদি বিদেশ চলে যায় তাহলে কিভাবে থাকবে আহিয়া? সে মনে মনে বলল। না না, কোথাও যাব না, আমায় ভয় দেখাচ্ছেন নিশ্চয়ই। তখনই তার ফোনে টুং করে মেসেজ এলো। সুন্দর করে শাড়ি পরে সাজো আহি, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আহিয়া ফোনের দিকে তাকিয়ে আছে। এত রাতে আরজান তাকে শাড়ি পরতে বলল কেন? কোথায় যাবে এখন? আহিয়া এখন কোথাও যেতে পারবে না। সে চুপ করে বিছানায় বসে রইল। হঠাৎ টুং করে তার ফোনে মেসেজের শব্দ হলো। তুমি কি চাও আহি? আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিই? আহিয়া হতভম্ব হলো। সে তো এমন কিছু চাচ্ছে না। এই লোকটা বেশি বুঝে। সে দুম দাম পা ফেলে আলমারির সামনে দাঁড়ালো। তারপর একটা কালো শাড়ি বের করে পরতে শুরু করলো। এত রাতে তার এসব ভালো লাগছে না। ঘুমানো বাদ দিয়ে সাজার কোনো মানেই হয় না। তারপরও সে বাধ্য হয়ে শাড়ি পরে চুলটা খোপা করে নিল। ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো। হঠাৎ টুং করে মেসেজ আসলো ফোনে। ছাদে এসো, অপেক্ষা করছি। আহিয়া দেখলো মেসেজ। কি বিরক্তিকর ব্যাপার! এত রাতে ছাদে যাবে, তাও একা। সে বুঝি ভয় পায় না? সে দুরু দুরু বুকে পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সে। চারপাশে অন্ধকার। আহিয়ার একটু ভয় লাগছে। আরজান এখানে কেন ডাকলো তাকে? ছাদের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। চারপাশে অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে সে ফিরে যেতে পিছনে ঘুরল। অমনি ছাদের আলো জ্বলে উঠল। আহিয়া তাকিয়ে পুরো অবাক। সারা ছাদে সুন্দর করে সাজানো। আহিয়া চারপাশটা দেখতে লাগলো। অসাধারণ হয়েছে। আহিয়া মুগ্ধ হলো। দূরে তাকিয়ে দেখলো আরজান ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আহিয়া আস্তে আস্তে হেঁটে আরজানের কাছে দাঁড়ালো। আমতা করে বলল, এত রাতে এখানে কেন ডাকলেন? আরজান তাকালো তার দিকে। আরজানের চোখ দুটো একদম লাল হয়ে আছে। আহিয়া চোখ সরিয়ে নিল। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কুকুর ঘেউ ঘেউ করছে। আহিয়া একটু কেঁপে উঠল। তার গা ছমছম করছে। আরজানের চোখের পলক পড়ছে না। সে জানে আহিয়া সুন্দরী, কিন্তু কালো রঙে তাকে পরি লাগছে। আরজান ঢোক গিলল। তারপর আহিয়ার হাত ধরে তাকে টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল। আহিয়া তাকিয়ে দেখলো একটা কেক রাখা, তাতে লেখা 6 মান্থ ওয়েডিং অ্যানিভার্সারি।
আহিয়া অবাক হলো। তাদের বিয়ের 6 মাস কেটে গেছে, সে তো ভুলেই গিয়েছিল। আরজানের মনে আছে জেনে ভালো লাগলো। আর এত রাতে আরজান এই জন্য তাকে ডেকে পাঠালো। আহিয়ার মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। আরজান আহিয়ার হাতে একটা চাকু ধরে দিল, তারপর বলল, কেকটা কাটো আহি। আহিয়া একটা মুচকি হাসি দিয়ে কেকটা কাটলো। আরজান হাতে এক টুকরো কেক নিয়ে আহিয়ার সামনে ধরলো। আহিয়া কোনো কিছু না বলেই খেয়ে নিল কেকটা। আরজান তাকিয়ে রইল আহিয়ার পানে। আহিয়া আরজানকে খাওয়াবে নাকি ভাবছে। তারপর এক টুকরো কেক আরজানের সামনে ধরলো। আরজান সেটা নিয়ে খেলো। তারপর পকেট থেকে একটা বক্স বের করে আহিয়ার হাতে দিল। আহিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরজানের দিকে। আরজান ইশারায় খুলে দেখতে বলল। আহিয়া খুলতেই সাদা পাথরের একটা ঝলকানি তার চোখে লাগলো। সে বুঝতে পারলো এটা ডায়মন্ড। আরজান হাত দিয়ে রিংটা ধরে আহিয়ার হাতে পরিয়ে দিল। আহিয়ার অনেক পছন্দ হয়েছে এটা। তার মুখে একটা মুচকি হাসির দেখা মিলল। আরজানের চোখ এড়ালো না, সে নিজেও মুচকি হাসি দিল। আহিয়া এবার কি করবে? সে কি রুমে চলে যাবে? সে এক পা বাড়াতেই আরজান বলল। একটু থাকো না আহি। আহিয়া আর যেতে পারল না। সে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। আরজান তার একটা হাত ধরে কাছে নিয়ে আসলো। আহিয়া একটু নড়ে চড়ে উঠল, তারপর চুপ করে দাঁড়িয়ে রইল। আরজান আরেকটু কাছে টেনে এনে তার শরীর লাগিয়ে দিল। তারপর পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আহিয়া সরতে চাইলেও পারল না। আরজান জড়িয়ে রেখেই তার চুলে মুখ ডুবিয়ে দিল। তারপর চুলে কয়েকটা চুমু খেলো। আহিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আরজান ঘাড়ে চুমু খেয়ে বলল, আর কত অভিমান করে থাকবে? এবার তো ক্ষমা করে দাও। আহিয়া সরে যেতে চাচ্ছে, কিন্তু আরজান কিছুতেই তাকে ছাড়ছে না। আহিয়া মুচড়ামুচড়ি শুরু করলো। আরজান ধমক দিয়ে বলল, বিড়ালের মতো মোচড়ামুচড়ে করছো কেন? ঠিক করে দাঁড়াও। আমি রুমে যাব। কেন? এমনি এমনি বলে কিছু হয় না আহি, কারণটা বলো। ঘুমোবো। আরজান ব্রু কুঁচকে তাকালো তার দিকে। দেখে মনে হচ্ছে না এই মেয়ের চোখে ঘুম আছে, তারপরও মিথ্যা কথা বলছে। আরজান বলল, সত্যি ঘুমাবে? হুম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঘুমাবে। তবুও ঘুমাবো। জোর করে ঘুমাবে নাকি? হুম। আরজান আহিয়াকে কোলে তুলে নিয়ে বলল। তাহলে চলো, ঘুমের ওষুধ দেই। আহিয়া ছটফট করে লাভ হলো না। আরজান কোলে করেই সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। রুমে আসতেই আরজান আহিয়াকে নামিয়ে দিয়ে দরজা বন্ধ করলো। আহিয়া ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে বাথরুমের দিকে যেতে নিল। আরজান হাত টেনে ধরলো। আহিয়া ঠক গিলল। আরজান তার একটু কাছে এগিয়ে এসে 2 হাত দিয়ে তার মুখটা ধরলো। আহিয়া কাঁপছে। আরজান তার চোখের দিকে তাকিয়ে বলল, কাপড় মতো কি এমন করলাম আহি? কাঁপছো কেন? আহিয়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। আরজান আরও একটু কাছে মুখটা টেনে নিল। আহিয়ার দম বন্ধ হয়ে আসে। সে আরজানকে ধাক্কা দিল। আরজান 2 পা পিছিয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। আহিয়া মাথা নিচু করে নিল। আরজান বলল, তুমি বোধহয় আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, তাই না আহি? তেমনটা না, আসলে আমার ভালো লাগছে না। কেন? আমার ছয় অস্বস্তি হচ্ছে? আহিয়া তাকালো আরজানের দিকে। আরজানের কণ্ঠ অনেক কড়া শোনাচ্ছে। আরজান রেগে গেছে, আহিয়া জানে। আরজান ঘর থেকে চলে যেতে নিল। আহিয়া ডাক দিল, বাইরে যাবেন না? কেন? আমার একা ভয় লাগে। কাছেও থাকতে দিচ্ছ না? আহিয়া মুখ নামিয়ে ফেলল। তার একটু লজ্জা লাগছে। আরজান আবার কাছে এগিয়ে এলো। আহিয়ার দিকে তাকিয়ে তুষ্ট হেসে বলল, কাছে থাকতে দিবে বুঝছে? আহিয়া লজ্জা পেল। আরজান হা হা করে হেসে দিল। আহিয়া আরজানের মুখ হাত দিয়ে ধরে বলল, কি করছেন? এত রাতে কেউ পাগলের মতো হাসে? কেন? হাসলে কি সমস্যা? পাগল আসছে ভেবে সবাই দেখতে চলে আসবে। তাই নাকি? হ্যাঁ, তাই। আহিয়া এই বলে চলে যেতে নিলেই আরজান তার হাত ধরে ফেলল। দুষ্টু হেসে বলল, আমার গিফট কই আহি? কিসের গিফট? এই যে 6 মাসের বিবাহ বার্ষিকী। আমি কোনো গিফট কিনিনি। যা আছে তাই দাও। কিছুই নেই আমার কাছে। আমার
আমি নিজে নিয়ে নিই তাহলে, কি বলো? আহিয়া মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই আরজান তার মুখ বন্ধ করে দিল। আহিয়ার চোখ বন্ধ হয়ে গেল। আরজান আর একটু টেনে কাছে নিয়ে আসলো আহিয়াকে, তারপর কিস করতে লাগলো। আহিয়া চোখ খিচে বন্ধ করে রাখছে। আরজান ঠোঁট ছেড়ে বলল, গিফট তো নিলাম, আরও কিছু দিবে নাকি? দুম করে একটা কিল বসিয়ে দিল আরজানকে। আরজান বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করতেই আহিয়া তার হাত টেনে ধরল। আরজান আহিয়ার কানের কাছে মুখ এনে কিছু বলল। আহিয়ার লজ্জায় কান গরম হয়ে গেল। আরজান আহিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, তারপর তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। আহিয়াও তাকে আপন করে নিল। সকল রাগ অভিমান ভুলে দুটি ভালোবাসার মানুষ এক হলো। সকালটা শুরু হয় নিস্তব্ধতার মাঝেই। ভোরের প্রথম আলোটা যখন ধীরে ধীরে আকাশ ভেদ করে মাটিতে নামে, তখন মনে হয় পৃথিবী যেন নতুন করে জন্ম নিচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য উঠতে শুরু করেছে। আকাশের রং ধীরে ধীরে গাঢ় নীল থেকে কমলা, লালচে আর সোনালি আলোয় রূপ নিচ্ছে। চারদিকে যেন এক মিষ্টি প্রশান্তির আবেশে ভরে উঠেছে। পাখিরা ডানা মেলে গান গাইতে শুরু করেছে। কেউ পর্যন্ত কেউ কিচিমিচির ধ্বনি তুলে প্রকৃতিকে আরও জীবন্ত করে তুলেছে। সকালের শিশিরে ভেজা ঘাসে পা রাখলে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো শরীরে। বাতাসে ভেসে আসে কচি পাতার সুবাস আর ফুলের মিষ্টি গন্ধ। গাছে গাছে রোদ পড়ে ঝিলমিল করেছে। কোথাও আবার হালকা কুয়াশা রোদের সাথে মিশে নরম আলো তৈরি করেছে। দূরের গ্রামে পথ ধরে এক আটজন মানুষ হাঁটছে, কারোর হাতে কলসি, কেউ বা বাজারে যাওয়ার তাড়ায়। শহরে তবে ভিন্ন দৃশ্য, দোকান খুলছে। চায়ের দোকান থেকে ভেসে আসে দুধ চায়ের গন্ধ। রাস্তা জুড়ে শুরু হচ্ছে মানুষের কর্মচঞ্চলতা। এমন সকালের হাওয়া বুক ভরে টেনে নিলে মনে হয় যেন সব দুশ্চিন্তা মুছে যাচ্ছে। চারদিকে শুধু শান্তি আর নতুন দিনের আশা। অনুরাজ ভোরে ঘুম ভেঙে গেল। উঠতে নিলেই বুঝলো অভ্র তাকে জাপটে ধরে রেখেছে। সে মুচড়া মুচড়ি করে সরাতে চাইল অভ্রকে। অভ্র আরও বেশি করে ঝাপটে ধরল তাকে। অনু বিরক্ত হয়ে নিয়ে বলল, শোন, আমি ওয়াশরুমে যাব। পরে আমার ঘুম পুরো হয়নি। ঘুমান, আমাকে ধরে রাখছেন কেন? তোকে ছাড়া ঘুম হবে না, শুয়ে থাক, আমি ঘুমাবো। অনু বিরক্ত হয়ে বলল, ওয়াশরুম যাব, সরেন তো। পরে যাস। ইমার্জেন্সি। তাহলে এখানে কাজ সার, আমি ওয়াশ করে দেবো। সাথে সাথে অনু দুম করে বুকে একটা কিল মেরে দিল। অভ্র চোখ খুলে বলল, কি হয়েছে, মারছিস কেন এভাবে? বেয়াদব লোক কোথাকার। আমি বলছি ওয়াশরুম যাব, আর আমার সাথে আজ এটা কাহিনী শুরু করেছেন, ফালতু। কি বললি, আমি ফালতু? হ্যাঁ অবশ্যই, আপনি ফালতু, সরেন তো। অনু একটা ধাক্কা দিয়ে বেড থেকে নেমে চলে গেল। ওয়াশরুমে অভ্র আবার দুম করে চোখ বন্ধ করে ফেলল। সকালে উঠে আরজান আহিকে পায়নি সামনে। মেয়েটা পালাচ্ছে তার থেকে, লজ্জা পাচ্ছে নতুন করে। সকালের ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছে আর টুকটাক কথা বলছে। আরজান আহিয়াকে খুঁজছে। আহিয়া চুপ করে কিচেনে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগমের পাশে সে আর চোখে দেখছে আরজান তাকে খুঁজছে। সে এখন সামনে যেতে চায় না। আয়েশা বেগম আহিয়াকে বলল, আহিয়া, না খেয়ে দাঁড়িয়ে আছো কেন? একটু পরে খাবো চাচি। সে না হয় পরে খেও, এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো আর জানি কি লাগে। আহিয়ার কি করবে? আস্তে আস্তে হেঁটে টেবিলের সামনে দাঁড়ালো। আজমল চৌধুরী আহিয়াকে দেখে বলল, আহিয়া মা, খেতে বসো। আপনি খান বাবা, আমি পরে খাবো। আরে কিসের পরে খাও তো? আহিয়া আর কিছু বলল না। বড়দের সাথে বেশি তর্ক করা অভদ্রতা। আহিয়া আরজানের পাশের চেয়ারে বসে পড়ল। আহিয়া বসতেই আরজান ফিস ফিস করে বলল, কি ম্যাডাম, পালাচ্ছেন? পালাবো কেন? লজ্জা পাচ্ছেন নাকি? লজ্জা কেন পাবো? আমার কেন যেন মনে হচ্ছে আপনি ভীষণ লজ্জা পাচ্ছেন। মোটেও না। তাই নাকি? ওদের কথার মাঝেই অভ্র গলা খাকারি দিয়ে বলল, ভাই, কথা পরে বলিস,
আজ জরুরি কাজ আছে অফিসে, তাড়াতাড়ি চল। আরজান মুচকি হেসে বলল। আচ্ছা চলো তাহলে। দুজনে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গরমের দুপুর মানেই যেন চারপাশ নিস্তব্ধ, রাস্তায় মানুষজন কম, হালকা ধুলো উড়ছে। রোদের তাপে পিচের পথ যেন গলতে বসেছে, বাতাসও যেন আগুন হয়ে ওঠে, গায়ে এসে লাগলে শরীর জ্বলে যায়। গাছের পাতাগুলো কেমন নির্জীব হয়ে নিথর দাঁড়িয়ে থাকে, কোথাও এক ফোঁটা নড়াচড়া নেই। পুকুরের জলে ঝিলিক দিয়ে সূর্যের আলো নেমে আসে, কিন্তু সেই জলও যেন তপ্ত, স্নিগ্ধতার বদলে গরম ভাব ছড়ায়। গরমে হাঁপিয়ে ওঠা ছেলেরা শার্ট খুলে গাছতলায় শুয়ে থাকে, অথবা নদীতে ঝাঁপ দিয়ে একটু স্বস্তি খোঁজে। গ্রামের বাড়ির বারান্দায় দোলনায় শুয়ে দাদি হাত পাখা দিয়ে বাতাস করেন, পাশে রাখা থাকে ঠান্ডা পানি ভরা কলস। শহরে ঘরে ফ্যান চললেও তাতে শান্তি মেলে না, বরং বিদ্যুতের আওয়াজে বিরক্তি আরও বাড়ে। গরমের দুপুরে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়, আর কোথাও দূরে হয়তো এক আধটা কাক ডাকতে থাকে। সময়টা একরকম অলস, ঘুম আর ক্লান্তির মিশেল, যেন পৃথিবীও একটু থেমে গেছে এই প্রখর রোদের তাপে। এই গরমে অতিষ্ঠ অনুর জীবন। আজ ক্লাস শেষে বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে করতে আসছে অনু। অনেক দিন হয়েছে ওদের সাথে তেমন কথা হয় না অনুর, তাই আজ সে আড্ডা দিচ্ছে তাদের সাথে। হাঁটতে হাঁটতে আবির বলে উঠল, কিরে অনু, তোর ঘাটতেরা জামাইয়ের কি খবর? আগের মতোই আছে নাকি বিয়ে করে বদলে গেছে? অনু মুখ ভেঙচি কেটে বলল, ওনার ঘাড়ের একটা রূপ তেরা, বুঝেছিস? যতই ঠিক করতে চাইবি ততই বেশি বাঁকা হয়ে যাবে। সবাই হো হো করে হেসে উঠল। অনুর এক বান্ধবী দুষ্টু কণ্ঠে বলল, খালি রাগ দেখায়নি, আদরও করে রে। একটু বেশি আদর করে মনে হচ্ছে, সেটা অনুকে দেখলেই বোঝা যায়। অনু দরম করে একটা পিছড়ে কিল মেরে দিল, রাগী কণ্ঠে বলল, এত বেশি বুঝতে কে বলেছে তোকে? একদম চুপ করে থাকবি। কেন বান্ধবী, লজ্জা পাচ্ছিস নাকি? লজ্জা পাবো কোন দুঃখে? পাশ থেকে আবির বলে উঠল, আরে বাদ দে তো এসব কথা, ওর জামাই শুনলে জেলে পাঠাবে তোদের। আমার জামাই পুলিশ না চেয়ে জেলে পাঠাবে। পুলিশ না, কিন্তু দারোগা তো। সবাই উচ্চ শব্দে হেসে উঠল। গরমের ভরা দুপুরে বিকেলের দৃশ্য একেবারে আলাদা হয়ে ওঠে। তপ্ত রোদে বিকেলের কাঁটাযুক্ত কাণ্ডগুলো চকচক করে, পাতাগুলো কেমন যেন ঝিমিয়ে পড়ে আছে। ডালে ডালে ঝুলে থাকা গোল সবুজ আর পাকা হলদে বাদামি রঙের বিকেল ফুলগুলো দেখতে ভারী লাগে, যেন প্রচণ্ড রোদেও নিস্তব্ধ হয়ে আছে। গরমে বাতাস শুকনো হয়ে গেলে বিকেলের পাতার ভেতর থেকে একটা বিশেষ গন্ধ বের হয়, চারপাশে ছড়িয়ে পড়ে। গ্রামের মাটির উঠোনে কিংবা মাঠের ধারে এই বিবেল গাছগুলো দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায় তীব্র রোদে এর ডালপালাও যেন হাঁপাচ্ছে। বেল ফলের ভেতরকার শীতল শ্বাস আর পানির সঙ্গে মিশিয়ে খেলে এক রকম প্রশান্তি পাওয়া যায়। তাই গরমের দুপুরে কেউ গাছের ছায়ায় বসে ঠান্ডা বেল শরবত খেলে মনে হয় এই অসহনীয় গরমে এটাই যেন প্রকৃতির দেয়া করুণা। তপ্ত গরমে রুহি ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। একটা টিউশন ছিল তার, সেটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। যেদিন থেকে পরিবারের উপর অভিমান করে বাড়ি ছাড়ছে, সেদিন থেকেই নিজের খরচ নিজে চালাতে হয়, তাই কিছু তো একটা করতেই হবে সমাজে টিকে থাকতে হলে। শুভ্র অফিস থেকে এদিক দিয়েই ফিরছিল, হঠাৎ সে রুহিকে দেখে থমকে গেল। চেনা চেনা মনে হলো তার, একটু ভাবতেই বুঝতে পারলো এটা আহিয়ার সেই বান্ধবী। গরমের কারণে উজ্জ্বল শ্যামলা চেহারাটাও কেমন কালো লাগছে, তারপরও কেমন যেন চেহারায় একটা মায়া দেখতে পেল শুভ্র। ফট করে নেমে রুহির সামনে দাঁড়ালো সে। হঠাৎ কিছু সামনে চলে আসায় দুপা পেছনে গেল রুহি। শুভ্র হেসে বলল, কি ব্যাপার বিআই সাহেব, ভয় পেলেন নাকি? রুহি অবাক হয়ে বলল, আমি আবার আপনার কোন জন্মের বিয়ান লাগি? কেন ভাইয়া, শালি তো বেআইনি হয় নাকি অন্য কিছু হতে চান?
রুহি চোখ গরম করে বলল, ফ্লার্ট করছেন নাকি? আরে কি যে বলেন না বেয়ান, শুভ্র কখনো ফ্লার্ট করে না, যা মনে থাকে তাই বলে দেয়। এত সাধু? অবশ্য চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। থাক, কোনো দরকার নেই। পথ আটকালেন কেন? আরে আমার বেয়ানটা গরমে নাজেহাল অবস্থা, আমি একটু সাহায্য করব না? কি যে বলেন। হয়েছে হয়েছে, বেশি ঢং হয়ে যাচ্ছে। শুভ্র সিরিয়াস হয়ে বলল, আমি মোটেও ফান করছি না আপনার সাথে, চলুন আপনাকে পৌঁছে দেই। আমি কেন আপনার সাথে যাব? আমি কি আপনাকে চিনি নাকি? আজব দুনিয়া, এখন যদি বিয়ে করে বাসর করতে চাই তবুও বলবেন আমি আপনাকে চিনি না। রুহি রাগী কণ্ঠে বলল, কি চাতা বলছেন? আরে বেয়াই মজা করছে, চলুন তো। রুহি যেতে না চাইলেও বারবার বলাতে আর না করতে পারল না। শুভ্র রুহিকে বাড়িতে বসিয়ে মনে মনে বলল, বাবারে বাবা, এত ঝাঁক কেন? মনে হচ্ছে সারা জীবন এমন ঝাঁক আমি পেতে চাই। এই কি বিড়বিড় করছেন আপনি? তেমন কিছু না, ভাবছি বিয়েটা এবার করাই উচিত মনে হচ্ছে ঝাঁঝ ভরা ভালোবাসা আমার কপালে আছে। রুহি ওর কথার আগা মাথা কিছুই না বুঝে তাকিয়ে রইল শুভ্রর দিকে। আরজান আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল তার ফুপি নীলিমা বেগম ও ফুফাতো বোন সুপ্তি এসেছে। তারা সবার সাথে ডাইনিংয়ে বসে গল্প করছে। আরজানকে দেখেই নীলিমা বেগম বলল, কেমন আছিস বাপ? ভালো ফুপি, তুমি কেমন আছো? আমিও ভালো। আমাদের তো ভুলেই গেছিস একেবারে, খোঁজ খবরই নিস না। আরে তেমন কিছু না, অফিসে এত কাজ, সময় পাই না। তোর কি খবর সুপ্তি? সুপ্তি হাসি মুখে বলল, ভালো ভাইয়া। আচ্ছা তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, এক কাপ কফি নিয়ে রুমে আসে এখনই। এই বলে আরজান রুমে চলে গেল। আহিয়া উঠে কফি বানাতে চলে গেল। আরজান রুমে ঢুকেই ফ্রেশ হতে চলে গেল। আহিয়া কফি নিয়ে রুমে প্রবেশ করে দেখলো বাথরুম থেকে পানির শব্দ আসছে। তাই সে কফি রেখে ব্যালকনিতে নিয়ে গিয়ে দাঁড়ালো। আরজান ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখলো টি টেবিলে কফির কাপ। তারপর ব্যালকনিতে তাকিয়ে দেখলো আহিয়া দাঁড়িয়ে আছে। আরজান ব্যালকনিতে চলে গেল। পিছন থেকে আহিয়াকে জড়িয়ে ধরে বলল, কি খবর ম্যাডাম? আহিয়া নড়ে চড়ে বলল, ভালো, কতটা ভালো? অনেক ভালো। তা এতটা ভালোর কারণ কি? ফুপি এসেছে, সুপ্তি আপু এসেছে, তাই অনেক ভালো লাগছে। ও, শুধু এই কারণ, আর কিছু নেই? আর কি থাকবে, সুপ্তি আপু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। শুধু শক্তি ভালোবাসে, আর কেউ বাসে না? সবাই তো ভালোবাসে আমায়। আর তুমি কাকে ভালোবাসো? আমিও সবাইকে ভালোবাসি। সবচেয়ে বেশি কাকে? আহিয়া আরজানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জানি না আমি। তারপর চলে যেতে নিলে আরজান আর একটু শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তারপর কাঁধে চুমু খেয়ে বলল, আমি জানি কাকে তুমি বেশি ভালোবাসো। আহিয়া ব্রু কুঁচকে বলল, কাকে? তোমার হেলমেটওয়ালাকে। আহিয়া মনে মনে হেসে দিল, কিন্তু মুখে প্রকাশ করল না। আরজানকে বলল, সর, নিচে যাব। কেন, এখানে ভালো লাগছে না বুঝি? তেমন কিছু না, সবাই নিচে আছে, কি ভাবছে? কেউ কিছুই ভাববে না, আমার সাথেই তো আছো। আপনার কফি ঠান্ডা হয়ে গেল। বউয়ের হাতের কফি শরবত হলেও সমস্যা নেই। এই বলে আরজান আহিয়ার মাথায় চুমু খেয়ে রুমে আসলো কফি নিতে। আজ সবাই আড্ডা দিতে বসেছে ডাইনিং রুমে। শুভ্রও এসেছে রাতে। সে অবশ্য আসতে চায়নি, কিন্তু শাইলা বেগম ফোন দিয়ে বারবার আসতে বলেছে, তাই আর না এসে পারল না সে। সবাই গল্প করেছে। অনুর মন খারাপ। হাজার হোক, সে তো শুভ্রকে ভালোবাসতো। তাকে দেখে আবার সে সব পুরনো স্মৃতি মনে পড়ছে তার। সুপ্তি অনুকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অনু, মন খারাপ নাকি? অনু মেকি হাসি দিয়ে বলল, না তো আপু, এমনিতে মাথাটা একটু ধরেছে। পড়াশোনা কেমন চলছে তোর? এই তো আপু, ভালো। ওদের কথার মাঝেই আহিয়া চা কফি নিয়ে আসলো সবার জন্য। একে একে সবাইকে দিল, যেটা খেতে পছন্দ করে। তারপর নিজের জন্য একটা কফি নিয়ে বসলো সে সুপ্তির
পাশেই সুপ্তি বলল, কি ব্যাপার আহিয়া, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে, কারণ কি বলো তো? আহিয়া বলল, আমি তো আগের মতোই আছি আপু, তুমি আবার নতুন কি দেখলে? হুম, আমার মনে হচ্ছে কিছু একটা। ভাইয়ের সাথে সম্পর্ক কেমন তোমার আহিয়া? আহিয়া একটু লজ্জা পেয়ে বলল, ভালো আপু। শুধু ভালো? আমার তো একটু বেশি মনে হচ্ছে। আহিয়া কিছু না বলে মুচকি হেসে মাথা নিচু করে নিল। অনু বলল, আমার মনে হচ্ছে ভাবি ভাইয়ার প্রেমে পড়েছে। আহিয়া মনে মনে বলল, সেটা তো আরো কয়েক বছর আগেই পড়েছি, শুধু চিনতে পারিনি। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, তোমার কথা বলো, আমি আসি। সুপ্তি হাত টেনে ধরে বলল, আরে লজ্জা পেতে হবে না, আর বলবো না, বসো তো। আহিয়া আর কিছু না বলে বসে পড়ল। সবাই নানান রকম গল্প করেই সময় পার করলো। রাতে খাবার পরে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। অভ্র আজ একটু রাত করে বাসায় ফিরেছে। রুমে ফিরে সে অনুকে কোথাও দেখতে পেল না, এমনিতেও কখনো দেখতে পায় না, কারণ সে তো সব সময় পালাই পালাই করে। এ আর নতুন কি? ছাদ থেকে হাসাহাসির শব্দ আসছে। এত রাতে সবাই ছাদে কি করে? অভ্র জানে না যে তার ফুপিরা তাদের বাসায় এসেছে। সে ফ্রেশ হয়ে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে আসতেই দেখলো গল্পের আসর বসেছে। সে গিসে শুভ্রকে বলল, কেমন আছো ভাই, এখন এসেছো? শুভ্র হাসি মুখে বলল, আর আমি সন্ধ্যায় এসেছে, মা আর সুপ্তির দুপুরে এসেছে। আমাকে একটা কল দিতে, তাহলে আমিও তাড়াতাড়ি চলে আসতাম। তুই নাকি অফিসে ব্যস্ত, তাই আর কল দেই নাই। একটু ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি ফোন দিলে ঠিক চলে আসতাম। আরে এখন তো এসে পড়েছিস, রাত ভরে আড্ডা হবে। দুজনে আরও নানান কথা বলল, আর যেন তাদের কথাই চোখ দিল। আহিয়ারাও এক পাশে বসে কথা বলছে, আর যেন এক পলক তাকালেও আহিয়ার দিকে। কতটা প্রাণ বন্ধ লাগছে আহিয়াকে, যেন জীবন্ত পড়ি। কতটা হাসি খুশি আজও। আরজান কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। শুভ্র ওকে খোঁচা দিয়ে বলল, আরে ভাই, এত দেখছিস তাও মন ভরে না? আরজান মুচকি হেসে বলল, কখনো দেখার স্বাদ মিটবে না আমার। অভ্র শুভ্র দুজনেই হেসে দিল। তাদের আড্ডা চলতেই থাকলো, চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বাতাসের মৃদু হাওয়া যেন ফিসফিসিয়ে কথা বলছে, তবুও শব্দহীন। দূরে কোথাও চিচি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কুকুরের ডাকে সেই নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠেছে। আকাশ ভরে আছে অসংখ্য তারা, যেন অন্ধকার চাদরের উপর ছড়িয়ে দেয়া মুক্তোর দানার মতো জ্বলজ্বল করছে। পূর্ণিমার চাঁদ থাকলে চারপাশ স্নিগ্ধ রূপালি আলোয় ভেসে যায়। আর যদি চাঁদহীন অন্ধকার রাত হয়, তবে পৃথিবী যেন গভীর রহস্যে মোড়া নিঃশব্দ এক জগতে ডুবে যায়। মানুষের কোলাহল থেমে গেছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, গ্রামে শুধু ঝোপঝাড়ের শব্দ বা কোনো একাকী প্যাঁচার ডাক ভেসে আসে। রাতের এই নিস্তব্ধতায় মনে হয় পৃথিবী যেন নিজের ভেতরে গভীর নিঃশ্বাস নিচ্ছে। চারপাশে নীরবতা হৃদয়কে শান্ত করে দেয়, আবার মাঝে মাঝে মনে করিয়ে দেয় একাকিত্বের কথা। অনু রুমে মন খারাপ করে বসে আছে। তার আজ ঘুম আসছে না। বারবার শুভ্রর কথা মনে হচ্ছে। আজ কি আজব ব্যাপার, এতদিন তো মনে হয়নি। হঠাৎ মাঝে মাঝে মনে হতো, কিন্তু তখনই আবার ভুলেও যেত। তাহলে আজ কেন মনে পড়েছে? নাকি আজ চোখের সামনে আছের জন্য তার মনে পড়ছে ওর কথা? অনু রুমে এসেছে অনেকক্ষণ, কিন্তু অভ্র এখনও আসেনি। তারা এখনও গল্প করছে হয়তো। আরও বেশ কিছুক্ষণ পরে অভ্র রুমে আসলো। দেখতে পেল অনু শুয়ে আছে ছাদের দিকে তাকিয়ে। অভ্র দরজা আটকে বলল, কি ব্যাপার, এখনো ঘুমাসনি? অনু তাকিয়ে বলল, না, ঘুম আসছে না। আমার জন্য অপেক্ষা করছিস নাকি? আমার ঠেকা পড়েনি আপনার জন্য অপেক্ষা করতে যাব। তাই নাকি? স্বামীর সাথে এমনভাবে কথা বলে মানুষ, বেয়াদব কোথাকার। আপনাকে স্বামী মানে কে? আমি তো মানি না। কি ব্যাপার, আর সাহস একটু বেশি মনে হচ্ছে। ঘটনা কি? কিছু না, যা সত্যি তাই বলেছি মাত্র।
মেজাজ ভালো আছে, বিগড়ে দিস না অনু। ওহো, মেজাজ শুধু আপনার একারই আছে, আর কারোর নাই। আপনার জন্য আমার পছন্দের মানুষকে পাওয়ার আশাটা করার আগে শেষ হয়ে গেছে। আপনি আমার জীবন নষ্ট করে দিচ্ছেন। ও তাই নাকি? তাহলে কিভাবে তোর জীবন নষ্ট করলাম একটু বল দেখি। অনু রাগী কণ্ঠে বলল, আপনি জানেন না কিভাবে জোর করে বিয়ে করছেন। এর থেকে আর কি বড় কারণ থাকতে পারে? বিয়ে করছি কারণ আই লাভ ইউ। আমি তো আপনাকে ভালোবাসি না, আপনি শুধু আমাকে জোর করে বিয়ে করছেন। এর বাইরে আমি কিছু ভাবতে চাই না। মেজাজ খারাপ করবি না অনু। আজ হঠাৎ প্রেমিকের জন্য পিঠিত উতলে উঠলো কেন? তুই আবারও আদিলের সাথে কথা বলেছিস অনু? ও আবার তোর মাথা খারাপ করে দিয়েছে। উনি আমার মাথা খারাপ করেনি, মাথা খারাপ করেছেন আপনি। সবকিছুর মূলেই আপনি। আপনি এমনটা না করলে আমার জীবনটা অন্যরকম হতে পারত। অনুর কথায় অভ্রর রাগের মাত্রা বাড়তেই থাকলো। বিয়ের তো বেশ কিছুদিন কেটে গেছে, এই মেয়ে এখনো তাকে মেনে নিতে পারছে না কেন? এই অনুকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলো। দেখ অনু, আমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে, অনেক দিন হলো। তোর কি উচিত না সব ভুলে গিয়ে আমাদের মেনে নেওয়া? অনু বলল, অবশ্যই উচিত আপনাকে মেনে নেওয়া, কিন্তু আমি তো আপনাকে পছন্দই করি না। সেখানে স্বামী হিসেবে কিভাবে মানবো? তাহলে কি করতে চাস তুই? অনুর এখন মন মেজাজ মোটেও ভালো নাই। কি বলতে কি বলছে তার ধারণার বাইরে। আসলে মানুষ যখন রেগে থাকে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। অনুর ক্ষেত্রেও তাই হলো। সে নির্বুদ্ধি তার কাজ করে বসলো। এক মুহূর্তই সে বলে বসলো, আমাকে ডিভোর্স দিন আপনি, তাও তো আমার ভালোবাসার মানুষকে পাওয়ার একটা আশা থাকবে। অভ্র হতবুদ্ধিকর মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো অনুর দিকে, তারপর নরম কণ্ঠে বলল, আমার ভালোবাসা কি তোর চোখে পড়ে না অনু? আপনাকে তো আমি পছন্দ করি না, সে ভালোবাসা দেখার সময় কই। অভ্রর কপালে রক ফুলে উঠল। কাকে এত মন প্রাণ উজাড় করে ভালোবাসলো, সে তো তার ভালোবাসা দেখতেই পেল না। অভ্র আবার শান্ত স্বরে বলল, আমি ডিভোর্স দিলেই কি তোকে সে মেনে নেবে? সে না মানলেও সমস্যা নেই, আপনার থেকে মুক্তি পাওয়া বেশ দরকার। ঠিক আছে, ছেড়ে দেবো তোকে। অনু যেন আকাশ থেকে পড়ল। সে কি ঠিক শুনলো? অভ্র কি সত্যি তাকে ছাড়তে চেয়েছে? না, এটা সত্যি না। ও নিশ্চয়ই ভুল শুনেছে। অভ্র মতো ঘাড় তেরা মানুষ এত সহজে রাজি হবে না। যে বিয়ে করার জন্য তোর কালাম সে কখনো তাকে ছাড়বে না। ওর ভাবনার মাঝে অভ্র বলল, কিন্তু আমার একটা শর্ত আছে। অনু ভয়ে ভয়ে বলল, কি শর্ত? অভ্র বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলল, আজকে রাতটা তুই আমাকে দিবি। অনু চমকে উঠল। রাত মানে এটা আবার কেমন শর্ত? না না, ডিভোর্স যদি দেয় তাহলে এসব কেন? সে তো এমনিতেই অভ্রর কাছে যেতে চায় না, তাহলে এখন তো আরও সম্ভব নয়। কিন্তু অভ্র কথা না শুনলে ডিভোর্স তো দিবে না, তাহলে কি করব সে? তার ভাবনার মাঝে অভ্র আবারও বলল, কিন্তু এবার আমি তোর কাছে আসবো না, তুই নিজে আমার কাছে এসে আদর করবি আমাকে। মানে বাকিটা জীবন তো কাটাতে হবে, কিছু একটা তো স্মৃতি দরকার। অনু তো এমনিতেই অভ্রর কথায় রাজি না, তার উপর আবার ওকে নিজে যেতে হবে। এটা তো আরও জটিল কারবার। অনু মনে মনে ভাবছে কি করবে। অভ্র অনুকে বলল, তাড়াতাড়ি ডিসিশন জানা আমাকে। আমার মন ঘুরতে কিন্তু 1 মিনিটও লাগবে না। 10 সেকেন্ড সময় দিলাম তোকে। আমার কথা মতো কাজ না করলে ডিভোর্স ক্যান্সেল। অনু ঢোক গেল কয়েকটা। এবার কি করবে সে? তার গা কাঁপতে লাগলো। ঝোঁকের মাথার তো অনেক ভুল ভাল বলে দিছে, কিন্তু এখন কথা না শুনলে তো আরেক জ্বালা। অভ্র কাউন্ট করতে থাকলো। 1 2 3 4 5 6 7 8। আমি রাজি, আমি রাজি। অভ্র বাঁকা হেসে অনুর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, যা রেডি হয়ে নে। আজ আমার চাওয়া মতো সব কিছু হবে। আমার মনের মতো করে সাজতে হবে তোকে। এটা পরে আই। অনু কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিল। ব্যাগ থেকে ড্রেসটা বের করতেই সে চোখ বড়সড় করে ফেলল।
হাঁটুর ওপর পর্যন্ত একটা ড্রেস, এটা কিভাবে পরবে? সে অভ্রর দিকে তাকাতেই অভ্র বলল, তাড়াতাড়ি এত সময় দিতে পারবো না, 2 মিনিট ড্রেস পর। অনু কয়েকটা ঢোক গিলে বাথরুমের দিকে যেতে নিলেই অভ্র ডেকে বলল, কোথায় যাচ্ছিস? ড্রেস চেঞ্জ করতে। কোথাও যেতে হবে না, আমার সামনে চেঞ্জ কর, আমি দেখব। অনু পড়ল বিপাকে। এই লোকটা আজ সুযোগ পেয়ে তার সৎ ব্যবহার করছে। অনু কি করবে এবার? অভ্র কথা না মানলে ওর মন ঘুরতে 2 সেকেন্ডও লাগবে না, তাহলে তো আরও বিপদ হবে। ও তো কিছুতেই মানতে পারছে না অভ্রকে। সে কি করবে? অভ্রর কথা মানা ছাড়া তার আর কোনো উপায় নাই। অনু ঘরের বাতি নিভাতে নিল, অভ্র তাও হতে দিল না। বাতি নিভাতে হবে না? এভাবে আমি পারবো না চেঞ্জ করতে। কেন? তোকে মনে হয় কখনো এভাবে দেখিনি। অনু লজ্জায় মুখ নামিয়ে নিল, তারপর আস্তে আস্তে বলল, দেখেছেন তাহলে এখন দেখতে যাচ্ছেন কেন? কারণ এতদিন আমি নিজে দেখেছি, আজ তুই আমাকে দেখাবি। অনু লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। তারপর সে আর তার জামায় হাত রাখলো। অভ্র একটুর জন্য চোখ সরালো না, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। ডিভোর্সের জন্য অনু এত বড় কাজ করবে অভ্র ভাবতেও পারে নাই। তাকে ছেড়ে পালানোর জন্য এত আয়োজন, তাহলে বেড অভ্র বুঝিয়ে দিবে অভ্র কি জিনিস। ভালোবেসে যখন কিছু হয় না তখন কৌশলে সেটা পেতে হয়, অভ্র তা ভালোই জানে। অনু চোখ বন্ধ করে ড্রেস চেঞ্জ করলো। এমন ড্রেস সে কখনো পরেনি, তার খুব আনইজি ফিল হচ্ছে। ড্রেসটা একদমই শর্ট, হাঁটু পর্যন্ত, এদিকে হাতা স্লিপলেস। সে শুধু টানাটানি করছে, কিন্তু যে ড্রেসটাই ছোট সেটা টানলে কি বড় হবে? অভ্র তাকিয়ে দেখছে তার কর্মকাণ্ড, তারপর তীর্যক কণ্ঠে বলল, কাছে আই। অনু একটু সময় দাঁড়িয়ে থাকলো, তারপর আস্তে আস্তে হেঁটে অভ্রর সামনে দাঁড়ালো। অভ্র এখনো আগের মতোই তাকিয়ে আছে তার দিকে, মনে হচ্ছে চোখের পলকও যেন পড়ছে না। অনু আসতেই অভ্র বাঁকা হেসে বলল, লেটস স্টার্ট। কি? আদর। অনুর গলা শুকিয়ে গেল। সে রাজি হয়েছে ঠিকই, কিন্তু এত বড় কাজ কিভাবে করবে সে? সে কাঁপা কাঁপা হাত বাড়ালো অভ্রর দিকে। অভ্র সবটাই লক্ষ্য করলো, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। সে দেখতে চায় অনু কি করতে পারে। অভ্র সোফায় বসেছিল, অনু হাত বাড়িয়ে দিল। অভ্র হাত ধরে উঠে দাঁড়ালো। অনুর হাত কাঁপছে, কিন্তু তাকে পারতেই হবে। সে অভ্রকে খাটের দিকে নিয়ে গেল। অভ্র বাধ্য ছেলের মতো তার সাথে গেল। রুমে এসি চলছে, অনু তাও সমান তালে ঘামছে। এক হাত দিয়ে বারবার মুখের ঘাম মুছছে সে। অভ্রকে খাটে বসিয়ে দিল, তারপর জোরে একটা শ্বাস নিয়ে অভ্রর শার্টের দিকে হাত বাড়ালো। অভ্র সবটাই উপভোগ করছে, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। অনু বুঝতে পারছে না। অনু কাঁপা কাঁপা হাতে শার্টের বোতাম খুলতে লাগলো। শার্টের বোতাম খোলা হলেই সেটা খুলে পাশে রেখে দিল। এখন কি করবে অনু জানে না। আস্তে আস্তে সে বেশি নার্ভাস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। সে 2 হাত দিয়ে পরনের ড্রেস খামচে ধরলো, থরথর করে কাঁপতে লাগলো সে। অভ্র দেখছে কিন্তু কিছু বলছে না। অনুকে জ্বালাতে সে বেশি শান্তি পাচ্ছে মনে হয়। হঠাৎ অনু সাহস সঞ্চয় করে অভ্রর আরও কাছে এগিয়ে গেল। তারপর তার মুখের দুপাশে হাত দিয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অভ্র এতক্ষণে চোখ বন্ধ করে নিল, মনে হচ্ছে তার রাগ সব অনু শুষে নিচ্ছে। অভ্র 2 হাত নিয়ে অনুকে আরও কাছে টেনে নিল। অনু ভয়ে ভয়ে কিস করতে লাগলো, তার ঠোঁট কাঁপছে। সে অভ্রর ঠোঁট গভীরভাবে আঁকড়ে ধরল, তারপর আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। অভ্রর হাত অনুর শরীরে বিচরণ করতে লাগলো। অনু ভূমিকম্পের মতো কাঁপছে এখন। সে অভ্রর ঠোঁট ছেড়ে দিল, সে আর পারবে না কাছে যেতে। অভ্র জেনে বুঝেই এই চাল চেলেছে, অনু বুঝতে পারছে। সে অভ্রকে ছেড়ে আসতে চাইল, কিন্তু অভ্র তো অভ্রই, সে কি তা হতে দিবে? অনুর হাত টেনে ধরল। অনু কাঁপতে কাঁপতে বলল, ছাড়ুন। কেন? আমি পারবো না আর কিছু করতে। তাহলে ডিভোর্সও পাবি না।
আমার দরকার নেই ডিভোর্সের, ছাড়ুন। এখন তো ছাড়তে পারবো না সোনা, রোমান্টিক মুডে আছি। অনু এখন কেঁদে দিবে এমন অবস্থা। বেচারি যে জেনে বুঝে রাক্ষসের কাছে ধরা দিছে, তাকে এখন কে বাঁচাবে? অভ্র অনুকে আরও একটু কাছে টেনে বলল, খুব শখ ডিভোর্স দেওয়ার, তাই না? তোর শখ আমি মিটিয়ে দেব। অনু এবার ভয়ে কেঁদে দিল। অভ্র ভ্যাবাচেকে খেয়ে গেল। সে তো ভয় দেখানোর জন্য এমন করেছে। অনু যে এত ভয় পাবে বুঝতেই পারেনি সে। অনুর শরীর ভীষণ কাঁপছে। সে তার কাঁপন থামাতে অভ্রকে জড়িয়ে ধরে বলল, এবারের মতো মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আগে মনে ছিল না তুই আমার থেকে পালাতে চাচ্ছিস? আর এমন করবো না প্লিজ, আমার ভয় লাগছে। অভ্র অনুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ভয় পেতে হবে না, রিল্যাক্স। অনু অভ্রকে জড়িয়ে ধরে রাখল। অনু ভেবেছিল অভ্র এখন রেগে হিংস্র আচরণ করবে, কিন্তু তা না করে এমন কোমল আচরণ অনুর মনে ভালো লাগায় ভরে গেল। সে এই মুহূর্তে নিজেকে নিরাপদ মনে করছে। অভ্র শুয়ে অনুকে তার বুকের উপর নিয়ে বলল, ঘুমা, ভয় পাওয়ার কিছু নাই। আজ জানতাম তুই এমন কিছু করতে পারবি না, তাই এমন একটা সত্য দিয়েছি। অনু অভ্রর বুকে মাথা রেখেই বলল, আপনি খুব খারাপ। জানি তো পাখি, তোকে এই খারাপ মানুষের সাথে সারা জীবন কাটাতে হবে, কথাটা মাথায় রাখিস। অনু কিছু না বলে অভ্রকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। মিনিট দুয়েকের মাঝে এসে ঘুমিয়ে গেল। অভ্র অনুর মাথায় চুমু দিয়ে বলল, বোকা মেয়ে, আমার থেকে পালাতে চেয়ে এখন আমাকে আশ্রয় বানিয়ে নিল।